আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। অতীতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ প্রদান সহ নানা অভিযোগ উঠলেও এবারের যাচাই বাছাই প্রক্রিয়াতেও সংস্থাটির ওপরই আস্থা রাখছে সরকার। তবে বিশেষজ্ঞদের মতে কেবল জামুকার ওপর নির্ভর করলে শতভাগ নির্ভুল তালিকা প্রণয়ন কঠিন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। রুদ্র রফিকের রিপোর্ট। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন লাখো বীর মুক্তিযোদ্ধা। তাদের আত্মত্যাগ, সাহস আর রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তবে স্বাধীনতার 55 বছর পরেও মুক্তিযোদ্ধা, শহীদ ও গণহত্যার শিকার মানুষের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রণয়ন করা সম্ভব হয়নি। সেই ঘাটতি পূরণে এবার একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। যাদের দায়িত্ব ছিল স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, প্রকৃত বীরদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অসংখ্য অমুক্তিযোদ্ধাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়। বিশেষ করে এখানে আপনার অর্থের বিনিময় এবং বিভিন্ন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদেরকে এখানে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকেই যাতে আমরা মুক্তিযোদ্ধার তালিকায় চিহ্নিত করতে পারি, সেই উদ্যোগটি নেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ প্রদান সহ নানা অভিযোগ খোদ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার বিরুদ্ধে। নতুন করে যাচাই বাছাই প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সংস্থাটিকে পুনর্গঠন করার চিন্তা করছে সরকার। অ্যাবসলিউটলি জামুকারই করতে হবে। এখানে জামুকা ছাড়া তো আপনার একটা যে কোনো বডির মাধ্যমে এটাকে করতে হবে। এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে করা হতো তাহলে আমি মনে করি কোনোদিনও মানে এই আজকের এই পর্যায়ে আমরা এসে পৌঁছাতাম না। এখানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ভেতরেই গলদ ছিল। যে উদ্যোগগুলা নিচ্ছি তার মধ্যে রয়েছে যে আমরা জামুকাকে পুনর্গঠন করা হবে। মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ডক্টর চৌধুরী শহীদ কাদের বলছেন, শুধু প্রশাসনের উপর নির্ভর করে নির্ভুল তালিকা করা সম্ভব নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আমলা কেন্দ্রিক যে তালিকাটা তারা বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছে, সেই তালিকাটা তারা যেভাবে করেছে সেভাবে আসলে পূর্ণাঙ্গ তালিকা হওয়াটা, মানে নির্ভুল তালিকা হওয়াটা খুব কঠিন। জামুকা যে পরিমাণ অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সরকারের উচিত হবে, প্রশাসনের একটা ভূমিকা তো থাকবে, পাশাপাশি স্থানীয়ভাবে যারা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল তাদের সমন্বয়ে, গবেষকদের সমন্বয়ে মাঠ পর্যায়ের গবেষণায় একটা তালিকা হওয়া, এই দিক দিয়ে সরকারের আগানো উচিত। স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পরে হলেও একটি নির্ভুল তালিকা প্রকাশিত হলে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ইতিহাসে আরও সুস্পষ্টভাবে লিপিবদ্ধ হবে বলে মনে করেন এই গবেষক। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। 19 জুলাই ঘটনাবহুল এই দিনটি হয়ে উঠেছিল অসংখ্য গল্পের সমষ্টি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সেদিন ঢাকার রাজপথে রূপ নেয় নজিরবিহীন সহিংসতায়। সকাল থেকে মধ্যরাত রাজধানীসহ সারা দেশে একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ, গুলির শব্দ, আগুন আর আতঙ্ক। দিনের শেষ ভাগে সরকার সারা দেশে কারফিউ ঘোষণা করে এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত জানায়। গণঅভ্যুত্থানের আগে সেই রক্তাক্ত শুক্রবারের ঘটনা প্রবাহ নিয়ে দেখুন শাকিলা করিমের প্রতিবেদন। সকাল থেকে রাজধানীতে ছিল অস্বাভাবিক নীরবতা, ইন্টারনেট কার্যত বিচ্ছিন্ন, গণপরিবহন সীমিত। গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে বিভিন্ন এলাকার রাস্তায় নামতে শুরু করেন মানুষ। দুপুরের পর তীব্র সংঘর্ষের কেন্দ্র হয়ে ওঠে রামপুরা ও বাড্ডা। পুলিশের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পুলিশ, র্যাব বা ওদের অন্যান্য যে ফোর্স আছে, ওরা 1 ঘন্টা সময় নিত, নিয়ে গোলা বারুদ, রসদ এগুলি জমাইয়া 1 ঘন্টা পরে একটা অ্যাটাক করতো। ওই অ্যাটাকে আমাদের 20-30 জন গুলিবিদ্ধ হইতো। আমরা তাদেরকে অনাবিল হসপিটাল, দেশ বাংলা এগুলি সব ভরে গেছিল। উত্তরাতেও জুমার নামাজের পর দ্রুত সংঘর্ষ ছড়িয়ে পড়ে, অবরোধ করা হয় বিভিন্ন সড়ক। মিরপুরে সহিংসতার মাত্রা ছিল ভিন্ন রূপের। সরকারি স্থাপনা, বিআরটিএ কার্যালয় এবং কয়েকটি মেট্রো স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। ওই মুহূর্তেই 3-4 রাউন্ড গুলি আমাদের সামনে, কোনোরকম ছড়ায় পালাইছি। সামনে যাইতে হেলিকপ্টার চলে আসছে, এই হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে,
টিয়ার সেল মারতেছে। আমরা শনি একটা বিশ্ববিদ্যালয় কলেজের গেটটা দেখবেন সামান্য একটু, এই কলেজের গেটের নিচে আমরা 30-40 জন মানুষ শুধু এইভাবে দেওয়ালে দিয়ে বসে আছি। একই সময়ে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায়ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নরসিংদী জেলা কারাগারে হামলা ও বন্দীদের বেরিয়ে যাওয়ার ঘটনাও সেদিনই ঘটে। এদিকে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। সন্ধ্যার পর আন্দোলনের সমন্বয়কারীরা 9 দফা দাবি ঘোষণা করেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারির ঘোষণা এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত জানায় সরকার। প্রতিটি মুহূর্তে কেউ জানত না কয়েক ঘন্টা পর কি অপেক্ষা করছে। সঠিকভাবে ট্রিটমেন্টটা নিতে পারিনি। হসপিটালে থাকার পরও কিছুক্ষণ পর পুলিশ আসতো। পুলিশ এসে সকল যে সমস্ত রোগীগুলো ছিল তাদেরকে চেক করতো যে কেউ গুলিবিদ্ধ কিনা, আন্দোলনের আহত কোনো রোগী কিনা। যাকে গুলিবিদ্ধ পাইতো তাকে উঠিয়ে নিয়ে যেত, ট্রিটমেন্ট করাতে দিত না। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দিনটিকে আন্দোলনের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলির একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। 24-এর উত্তাল জুলাইয়ের সেই দিনটির ভয়াবহতা দেশের সাম্প্রতিক ইতিহাসে এক গভীর স্মৃতি হয়ে থাকবে বহুকাল। শাকিলা করিম, RTV, ঢাকা। সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান ও মৌলভীবাজারের কৃষকরা। বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে আউশ ও আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ভেসে গেছে পুকুরের মাছ। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কেউ মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আর কেউ নিজের জমানো শেষ সম্বল দিয়ে শুরু করেছিলেন আউশের ধান ও মৌসুমী সবজির আবাদ। সপ্তাহখানেকের বন্যায় এভাবেই শেষ হয়ে গেছে তাদের হাতে বোনা স্বপ্ন। বান্দরবান জেলা সদরসহ 7 উপজেলার অনেক জায়গা পানিতে তলিয়ে ফসল ও সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের দেয়া তথ্য অনুযায়ী পাহাড় ধস ও বন্যায় 2104 হেক্টর কৃষি জমি ও বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি নষ্ট হয়ে গেছে 368 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5323 জন কৃষক। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর। বিনামূল্যে ধানের চারা দেওয়া থেকে নিয়ে যা প্রয়োজনীয় কৃষকদের জন্য সেগুলো আমরা চেষ্টা করছি। আর যারা নারী উদ্যোক্তা আছে ওনারা যেন হতাশ না হয় বা ওনারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটুকু আমরা সর্বোচ্চ আমাদের নজর রয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদী ও রাজনগর উপজেলার মনু নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করলে তলিয়ে নষ্ট হয় প্রায় 500 হেক্টর জমির আউশ, বীজতলা ও সবজি ক্ষেত। কৃষি ও মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতির সাথে সাথে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা কৃষক। কৃষি বিভাগে যদি বীজ দেয়, কৃষি বিভাগে সাহায্য সহযোগিতা করে তৈলে সম্ভব, আলি ফালাই আবার করা, আর নইলে তো এরকম খাল। আউশ ক্ষেত পানির তলে আছে, পুকুরির মাছ ডুবে নিচে, আলি নিচে, আমরা তো খুব বিপদে আছি। জেলার সার্বিক ক্ষয়ক্ষতির তালিকা পেতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বলছে কৃষি বিভাগ। কয়েকটা জায়গার মধ্যে আমাদের ভাঙ্গন দেখা দেওয়ার কারণে আমাদের ফসলের কিছু ক্ষতি হয়েছে। এর মধ্যে 248 হেক্টর আউশ, 64 হেক্টর সবজি এবং 86 হেক্টর আমন বীজতলার প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে আমাদের ক্ষতির পরিমাণ আরো কমে যাবে। দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। সাকিব আল হাসান, RTV। এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাফায়েত হোসেন। শাফায়েত, বন্যার ধকল কাটতে না কাটতে আবারও বৃষ্টি দেখা যাচ্ছে বান্দরবানে। সব মিলিয়ে সার্বিক অবস্থা জানাবেন। সিনথিয়া, আপনি জানেন বেশ কয়েকদিন আগে বৃষ্টি বন্যায় বান্দরবানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বিশেষ করে কৃষকদের 2104 হেক্টর পাহাড়ি এবং সমতল জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এখানকার কৃষকরা ফলমূল এবং বিভিন্ন ফলাদি চাষাবাদ করে। তবে তাদের এই ক্ষতির কারণে প্রায় 5000 কৃষক ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতির কারণে আসলে এখানকার 3 জন মন্ত্রী জেলাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
পরিদর্শন করেন। তবে ইতিমধ্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি বলছেন যে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কৃষকদের পণ্যদানা এবং তাদের বীজ সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও তারা আসলে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করেন। তবে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আসলে ইতিমধ্যে তাদের সরকার ঘোষণা দিয়েছে পুনর্বাসন করা হবে। এছাড়াও আপনার পাহাড়ের পাদদেশে যারা এখানকার বসবাস করেন তাদেরকেও আসলে ধীরে ধীরে এবং পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছেন সরকার। এছাড়াও আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বান্দরবান ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে যারা ঋণ নিয়েছে তাদের 1 মাসের ঋণও সরকারে মওকুফের ঘোষণা দিয়েছে। তো আরো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বান্দরবান এবং রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়া এলাকায় যে পাহাড় দশে এবং বীজ দশে পড়ে সড়ক যোগাযোগ এখনো বান্দরবানের সাথে এবং রাঙ্গামাটির সাথে সড়ক যোগাযোগটি বিচ্ছিন্ন রয়েছে। তো সব মিলিয়ে আসলে বান্দরবানের বন্যার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। চিন্তা এই ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ খবর। ধন্যবাদ। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে বিশ্বকাপে 3য় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে বুকাও সাকার হ্যাট্রিক, এমবাপ্পের রেকর্ড আর 10 গোলে থ্রিলারের নাটকীয় জয়ে চলতি আসরে 3য় স্থান অর্জন করল থ্রিল্যান্ডসরা। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামের 3য় স্থান নির্ধারণী ম্যাচের পরতে যেন নাটকীয়তা আর রোমাঞ্চে মোড়ানো, যেখানে সব নাটকীয়তা পেছনে ফেলে শেষ হাসিটা হেসেছে থ্রি লায়ন্সরা। ফ্রান্সকে গোল বন্যায় ভাসিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো 3য় স্থান অর্জন করল ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই ফরাসি শিবিরে তাণ্ডব চালায় ইংল্যান্ড, যার ফল পেতে সময় লেগেছে মাত্র 3 মিনিট। ডেকল্যান রাইসের গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা। 18 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এসডি কোনসা। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে বুকায়ো সাকা প্রথমার্ধেই করেন আরও 2 গোল। ফলে 4 গোলের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে টমাস টুকেলের দল। তবে দ্বিতীয়ার্ধের গল্পটা একদমই ভিন্ন। 4 পরিবর্তন নিয়ে মাঠে নামা ফ্রান্স 48 ও 66 মিনিটে এমবাপ্পের জোড়া গোল ও 54 মিনিটে বারকোলার লক্ষ্যভেদে স্কোর লাইন এক ধাক্কায় চলে আসে 4-3-এ। সেই সাথে মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে যান এমবাপ্পে। তবে নাটক তখনও বাকি। 87 মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বুকায়ো সাকা। অতিরিক্ত সময়ে ওসমান দেমবেলের গোলে ফ্রান্স আবারও স্বপ্ন দেখলেও যোগ করা সময়ের 8 মিনিটে ফরাসিদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন বদলি নামা জুড বেলিংহ্যাম। শেষ পর্যন্ত 6-4 গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুকেলের শিষ্যরা। কাজী মাহিম হাসান, RTV। শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে মেসি আর প্রথমবার শিরোপার স্বপ্ন নিয়ে ইয়ামালের স্পেন। আধিপত্যের ফুটবল বনাম প্রত্যাবর্তনের গল্প। 2 ভিন্ন যাত্রার গন্তব্য এখন একটাই। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হতে যাওয়া ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে কে লিখবে ইতিহাস। মেটলাইফের বহুল প্রত্যাশিত গ্রেটেস্ট শো অন আর্থের শ্রেষ্ঠত্ব নির্ধারণী ফাইনালের সম্ভাবনা ও শক্তি দুর্বলতা নিয়ে রিপোর্ট করছেন কাজী মাহিম হাসান। 1 মাসের অপেক্ষার অবসান। বিশ্বকাপের শেষ রাতে মুখোমুখি 2 মহাশক্তি, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির ফাইনালে নির্ধারিত হবে ফুটবলের নতুন রাজা। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে পরিপূর্ণ দল স্পেন। অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সকে হারিয়ে এসেছে প্রায় নিখুঁত ফুটবল খেলেই। বল দখল, দ্রুত পাসিং, হাই প্রেসিং আর সংগঠিত রক্ষণ, এই 4 অস্ত্রেই প্রতিপক্ষকে দমিয়ে রেখেছে লারোজারা। পুরো নকআউটে মাত্র 1টি গোল হজম করেছে তারা। অন্যদিকে আর্জেন্টিনার যাত্রা ছিল অনেক বেশি কঠিন। প্রতিটি নকআউটে লড়াই করে জিতেছে স্কালোনির দল। বড় মঞ্চের অভিজ্ঞতা, মেসির জাদু, লাউতারো মার্তিনেজের ফিনিশিং আর এমিলিয়ানো মার্তিনেজের নির্ভরতা, এই 4-এ আলবিসেলেস্তাদের অন্যতম ভরসা। আর্জেন্টিনার জন্য সুখবর, ইনজুরি বা কার্ডের কোনো বড় ধাক্কা নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিবিরে। তাই শিরোপা ধরে রাখার মিশনে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে পারছে আলবিসেলেস্তারা। অপরদিকে চোটের কারণে ইয়েরেমি পিনো ছিটকে গেলেও স্প্যানিশ শিবিরে স্বস্তি ফিরেছে হালকা চোট কাটিয়ে পুরোপুরি ফিট হওয়া লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের ফেরায়। যদিও ভারী বৃষ্টির কারণে শেষ মুহূর্তে নিজেদের ছাড়িয়ে নিতে পারেনি কোনো দল। পরিসংখ্যান বলছে 2 দলের মুখোমুখি ইতিহাস সমানে সমান। 14 বারের দেখায় 2 দলই জিতেছে 6টি করে ম্যাচ। বিশ্বকাপে এর আগে মাত্র 1 বার দেখায় জিতেছে আর্জেন্টিনা। তবে 2 দলের সর্বশেষ দেখায় জয় ছিল স্প্যানিশদেরই।
এবারের লড়াইটা অভিজ্ঞতার সাথে তারুণ্যের, লড়াইটা ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার। সেই লড়াইয়ে কে পাবে শ্রেষ্ঠত্বের মুকুট তা জানতে কোটি ফুটবল ভক্তের দৃষ্টি মেটলাইফের মহারণে। কাজী মাহিম হাসান, RTV। মেসির শেষ বিশ্বকাপ, ইয়ামালের প্রথম ফাইনাল। মাঝ মাঠে পেদ্রি, রদ্রি বনাম এনজো ম্যাক অ্যালিস্টারের লড়াই, আর দুই প্রান্তে গতির ঝড়। স্পেন আর্জেন্টিনা ফাইনালে ট্রফির পাশাপাশি নজর থাকবে সেই সব ফুটবলারের দিকে যারা এক মুহূর্তের জাদুতে হয়ে উঠতে পারেন ম্যাচের নায়ক। কারা হতে পারেন ফাইনালের ভাগ্য নির্ধারক? আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন কাজী মাহিম হাসান। বিশ্বকাপ ফাইনাল, টিম ম্যাচ, 90 মিনিট আর ইতিহাসে নাম লেখানোর সুযোগ। স্পেন আর্জেন্টিনার এই মহারণে ট্রফি জিতবে একটি দল, কিন্তু নায়ক হতে পারেন কয়েকজন। আর সেই নায়কদের ঘিরে ফাইনালের মঞ্চে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বৈরথ। সবার আগে চোখ থাকবে লিওনেল মেসির দিকে। বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামা আর্জেন্টাইন অধিনায়ক পুরো টুর্নামেন্টেই ছিলেন দলের প্রাণভোমরা। একটি ফ্রি কিক, একটি পাস কিংবা এক মুহূর্তের জাদুই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। সেই মেসিকে থামানোর দায়িত্ব থাকবে স্পেনের মিডফিল্ডার ও ডিফেন্সের ওপর। অন্যদিকে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র লামিন ইয়ামাল। ডান প্রান্তে তার গতি, ড্রিবলিং আর 1-on-1 দক্ষতা এই আসরে ভুগিয়েছে প্রতিপক্ষদের। তাই আর্জেন্টিনার বাম প্রান্তের ডিফেন্ডারদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে এই তরুণ তারকা। দুই দলই বল নিয়ন্ত্রণে রেখে খেলতে পছন্দ করে, তাই মাঝ মাঠে জমবে বড় লড়াই। পেদ্রি, রদ্রির নিয়ন্ত্রণের বিপরীতে থাকবে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও ডিপল। যে দল মাঝ মাঠের দখল নেবে, ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে যাবে তাদের হাতে। বিশ্বকাপ ফাইনালের ভাগ্য নিয়ন্ত্রণে এই ব্যাটেল হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি বড় দ্বৈরথ হতে পারে আলভারেজ বনাম স্পেনের সেন্টার ব্যাক জুটি। চাপ তৈরি করা, ফাঁকা জায়গা খুঁজে বের করা এবং প্রতিপক্ষের রক্ষণ ভাঙার বিশেষ সক্ষমতা রয়েছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। ফাইনালের একটি সুযোগই হয়তো যথেষ্ট। তবে ফাইনালের ইতিহাস বলে সবসময় বড় তারকারাই নায়ক হয় না। কখনো একজন গোলরক্ষক, কখনো বদলি বেঞ্চে থেকে নামায় একজন ফুটবলার, আবার কখনো একটি সেট পিসই বদলে দেয় সব হিসাব। তাই স্পেন আর্জেন্টিনা ফাইনালে নায়ক হওয়ার দৌড়ে মেসি, ইয়ামাল, আলভারেজ, পেড্রি, নিকো কিংবা রদ্রি থাকলেও শেষ পর্যন্ত ট্রফি হাতে আসবে সেই দল যারা জিতবে ছোট ছোট যুদ্ধগুলো। আর এমন যুদ্ধ জয়ের মাধ্যমে হয়তো জন্ম নেবে 2026 বিশ্বকাপের বড় নায়কের। কাজী মাহিম হাসান, RTV। ভোলায় মেঘনা নদীতে ঘূর্ণিস্রোতের কারণে ধসের মুখে থাকা ইলিশা লঞ্চঘাট সরিয়ে নেওয়া কাজ শুরু করেছে BAWTA কারিগরি টিম। তীব্র স্রোতের কারণে ওই কাজও বিলম্ব হচ্ছে। গতকাল বিকাল পর্যন্ত 2 দিনে মাত্র গেরাফি তোলা সম্ভব হয়েছে। সকালে ভাটার সময় ফের কাজ শুরু করা হয়। এদিকে জোয়ারে লঞ্চ ও ফেরিঘাট ডুবে থাকায় ঢাকাগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ এই লঞ্চঘাটটির এখন বেহাল দশা বলেও অভিযোগ যাত্রীদের। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফ জানান, দুর্ঘটনা এড়াতে তারা দ্রুত লঞ্চঘাট সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও টেকসই করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রস্তাবিত 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামোর আওতায় 2030 সালের মধ্যে প্রকৃত GDP প্রবৃদ্ধি 8% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতির সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং দেশি বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হবে। বিশেষ করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI বাড়াতে নীতিগত সহায়তা ও সংস্কারের উপর জোর দেওয়া হচ্ছে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেও নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। এর অংশ হিসেবে চালু করা হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যার মাধ্যমে চাকরি প্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সমন্বয় সহজ হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত এখন চূড়ান্ত যুদ্ধের দিকে রূপ নিয়েছে। জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের পর টানা 8ম রাতেও ইরানের দক্ষিণাঞ্চলে তীব্র বোমাবর্ষণ করেছে ওয়াশিংটন। জবাবে চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে ট্রাম্পের স্বাক্ষরকে সম্পূর্ণ মূল্যহীন আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। জর্ডানে ইরানি হামলায় 2 মার্কিন সেনা নিহত ও একজন নিখোঁজ হওয়ার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে টানা 8ম রাতেও ইরানের দক্ষিণাঞ্চল বন্দর শহর ও দ্বীপাঞ্চলে নতুন করে বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনকম।
মার্কিন সেনাদের এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে চাপ জানিয়েছেন ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না এবং মার্কিন এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। তবে মার্কিন আগ্রাসনের মুখে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি পুরোপুরি বাতিলের ঘোষণা দিয়েছে তেহরান। এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরকে সম্পূর্ণ মূল্যহীন ও বিশ্বাসযোগ্যতাহীন বলে আখ্যা দিয়ে পাল্টা লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে এই চরম উত্তেজনার মধ্যেই কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারেও নতুন করে ইরানি বিমান হামলার খবর পাওয়া গেছে। এছাড়া চূড়ান্ত সংঘাতের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। আজহার স্বপ্নিল, RTV। ভারতের গুজরাটে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ 16 বাংলাদেশি নাগরিককে আটক করেছে সুরাট পুলিশ। এরই মধ্যে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম ইটিভির এক প্রতিবেদনে বলা হয়, অপারেশন ডেল্টা হান্ট নামের ওই অভিযানে 12 নারী, 3 পুরুষ ও 1 শিশু সহ 16 জনকে আটক করা হয়েছে। সুরাট পুলিশের এক কর্মকর্তা বলেন, আটক বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং গত প্রায় 1.5 বছর ধরে তারা সুরাটে কাজ করছিলেন। তাদের মোবাইল ফোন, ব্যাংকিং লেনদেন এবং বাংলাদেশের বিভিন্ন যোগাযোগের তথ্য গভীরভাবে পরীক্ষার পর তাদের অবৈধভাবে ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। খেলার খবর। সিরিজের নির্ধারণী তৃতীয় ও শেষ টি-20তে আজ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে 32 রানে হারার পর দ্বিতীয় ম্যাচে 34 রানের দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে টাইগাররা। টেস্ট ও ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণের পর জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। রিশাদ হোসেন ও মাহদি হাসানের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী বাংলাদেশ তৃতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিতে মরিয়া। অন্যদিকে স্বাগতিকরা ভরসা রাখছে সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেটদের উপর। ব্যাট বলের জমজমাট লড়াইয়ে যে দল চাপ সামলাতে পারবে তারাই জিতবে সিরিজ। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।